আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা ইসলাম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। গাজায় জাতিসংঘ আশ্রয় শিবিরে ইসরায়েলি হামলা, নিহত 16 এবং 67% ইসরায়েলি যুদ্ধ নয়, বন্দীদের মুক্তি চায়। আরও নতুন এক বাস্তবায়ন এবার ন্যাটোর এক শীর্ষ সম্মেলনে। এখন জানাচ্ছি ইসরায়েলি হামলায় গাজায় নিহত উপমন্ত্রী। আরও থাকছে ইরানিরা ধৈর্য হারিয়ে ফেলছে, নতুন প্রেসিডেন্টকে সতর্কবার্তা এক শীর্ষ সুন্নি আলেম আব্দুল হামিদ। এবং সর্বশেষ খবর, নেপালে ভারী বর্ষণে ভূমিধস, নিহত 11। হ্যাঁ প্রিয় দর্শক, যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। গাজায় জাতিসংঘ আশ্রয় শিবিরে ইসরায়েলের হামলা, নিহত 16। ফিলিস্তিনের গাজা উপত্যকায় জাতিসংঘ পরিচালিত স্কুলে ইসরায়েলি হামলায় 16 জন নিহত হয়েছে। হামাস সরকার একথা জানিয়েছে। গাজায় ইসরায়েলি অভিযান শুরুর পর হাজার হাজার বাস্তুচ্যুত লোক জাতিসংঘ পরিচালিত বিভিন্ন স্কুলে আশ্রয় নেয়। ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, গাজার মধ্যাঞ্চলে নুসিরাতের আল জাউনি স্কুলে হামলা চালানো হয়েছে, কারণ এই স্কুল থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছিল। পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবারের এ হামলার তীব্র নিন্দা জানিয়ে একে জঘন্য হত্যাকাণ্ড হিসেবে বর্ণনা করে বলেছে, হামলায় 50 জন আহত হয়েছে। হামলার সময়ে স্কুলটিতে আশ্রয় নেওয়া 7,000 লোকের অবস্থান ছিল বলে হামাস সরকারের প্রেস অফিস জানিয়েছে। প্রেস অফিস আরও জানিয়েছে, জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা পরিচালিত স্কুলটিতে হামলায় হতাহতদের অধিকাংশ নারী, শিশু ও বয়স্ক ব্যক্তি। উল্লেখ্য, গাজায় গত বছরের 7 অক্টোবর শুরু হওয়া যুদ্ধে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় 38,098 ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের অধিকাংশই বেসামরিক নাগরিক। 67% ইসরায়েলি যুদ্ধ নয়, বন্দীদের মুক্তি চায়। অন্তত 67% ইসরায়েলি যুদ্ধ নয়, বন্দীদের মুক্তি চায়। ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল 12 প্রকাশিত জরিপে এই তথ্য জানানো হয়েছে। সূত্রটি জানিয়েছে, জরিপে অংশ নেয়া ইসরায়েলিদের জিজ্ঞাসা করা হয়েছে যে বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি। তাদের 2/3 তথা 67% জানিয়েছেন, গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার চেয়ে বন্দীদের ফিরিয়ে আনা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তবে 26% ইসরায়েলি গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়াকে সমর্থন করেছেন, আর 7% এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি। ইসরায়েল মোসাদ প্রধান ডেভিড বার্নিয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল দোহায় পাঠিয়েছে। আগামী সপ্তাহে আলোচনা অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে। এর আগে বন্দি বিনিময় চুক্তি বিষয়ে সর্বশেষ প্রতিক্রিয়া জানিয়েছিল হামাস। যুদ্ধ এখনো কেন শেষ হয়নি এর কারণ জিজ্ঞেস করলে জবাবে 54% বলেছেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক বিবেচনার যুদ্ধ এখনো শেষ হয়নি। 34% বলেছেন এটি কার্যকরী বিবেচনার কারণে শেষ হয়নি। 12% এর কোনো কারণ জানাননি। উত্তরদাতাদের 68% বলেছেন, ইসরায়েল নেতানিয়াহুর প্রতিশ্রুতি সম্পূর্ণ বিজয় থেকে এখন অনেক দূরে। আর 23% বলেছে ইসরায়েল বিজয়ের কাছাকাছি রয়েছে। আর 9% এ ব্যাপারে কোনো মন্তব্য করে। নতুন এক বাস্তবতায় এবার ন্যাটোর শীর্ষ সম্মেলন। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর 75 বছর পূর্ণ হয়েছে কয়েক মাস আগে। আগামীকাল মঙ্গলবার জোটের 75তম বার্ষিক শীর্ষ সম্মেলন শুরু হতে যাচ্ছে ওয়াশিংটনে। 3 দিনের এ সম্মেলনে অংশ নেবেন 32 সদস্য দেশের রাষ্ট্র ও সরকার প্রধানেরা। এ সম্মেলনে ন্যাটোকে একটি বৃহৎ ও শক্তিশালী জোট হিসেবে দেখানোই উদ্দেশ্য। তবে এমন সময় জোটের নেতারা ওয়াশিংটনে জড়ো হচ্ছেন যখন ইউক্রেন যুদ্ধে হোঁচট খাওয়া এবং আটলান্টিকের উভয় পাশে মধ্যপন্থী ও উগ্র ডানপন্থীদের মধ্যে নির্বাচনী ঝড়ও তাদের সঙ্গী হয়েছে। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের আগে সম্ভাব্য রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথম বিতর্কে বিপর্যয়কর ফলাফলের পর নিজের রাজনৈতিক জীবন নিয়ে লড়ছেন প্রেসিডেন্ট জো বাইডেন। ন্যাটো জোটের প্রতি ট্রাম্পের অঙ্গীকার নিয়ে মিত্রদের মধ্যে সন্দেহ রয়েছে। আপাতত বাইডেন নির্বাচনী প্রচার থেকে দৃষ্টি সরিয়ে সম্মেলন যোগ দিতে আসা নেতাদের স্বাগত জানাবে।
উদীয়মান চীনের প্রভাব ঠেকাতে এশিয়ায় ন্যাটোর ক্রমবর্ধমান ভূমিকার গুরুত্বের বিষয়টি মাথায় রেখে অস্ট্রেলিয়া, জাপান, নিউজিল্যান্ড ও দক্ষিণ কোরিয়ার নেতারাও এমন জানিয়েছেন বাইডেন। তবে সম্মেলনে নজর থাকবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপর। তিনি জোটের পক্ষ থেকে দৃঢ় সমর্থনের অপেক্ষায় আছেন, যদিও এবার ইউক্রেনকে ন্যাটোতে যোগদানের আমন্ত্রণ জানানো হচ্ছে না। সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে সামষ্টিক প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হিসেবে 1949 সালে প্রতিষ্ঠা হয় ন্যাটো সামরিক জোটের। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণ করে রাশিয়া। এরপর কিয়েভের পক্ষে দাঁড়ায় ন্যাটোর মিত্ররা। এর মাধ্যমে ন্যাটো মূলত জোটটির প্রতিষ্ঠাকালীন লক্ষ্যেই ফিরে গেছে। রাশিয়ার ত্বরিত বিজয়ে ঠেকিয়ে দিয়ে পশ্চিমাদের মন জয় করে নিয়েছে ইউক্রেনীয়রা। তবে রুশ সেনারা দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে যাচ্ছেন এবং পূর্বাঞ্চলে তারা অগ্রসর হচ্ছেন। ন্যাটো সম্মেলনের আগে একজন ইউরোপীয় কর্মকর্তা স্বীকার করেছেন, সম্মুখ যুদ্ধে ইউক্রেন একটি ভঙ্গুর অবস্থায় আটকে পড়ায় এক ধরনের অস্বস্তির মধ্যেই এ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নাম না প্রকাশ করার শর্তে ওই কর্মকর্তা বলেন, প্রাথমিক পরিকল্পনার চেয়ে সম্পূর্ণ ভিন্ন বাস্তবতায় এ সম্মেলন অনুষ্ঠিত হবে, কারণ ইউরোপের নিরাপত্তা গুরুত্বপূর্ণ যুগ সন্ধিক্ষণে এ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তিনি বলেন, রাশিয়া এখন পুরোপুরি একটি স্বস্তিকর অবস্থায় আছে। তারা মনে করছে শেষ পর্যন্ত তারা সফল হবে। ইসরায়েলি হামলায় গাজার উপমন্ত্রী নিহত। ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় হামাস নিয়ন্ত্রিত সরকারের শ্রম উপমন্ত্রী ইহাব আল গুসাইন নিহত হয়েছেন। ফিলিস্তিনি কয়েকটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। চীনা বার্তা সংস্থা সিনহুয়া বলেছে, গাজার উত্তরাঞ্চলের একটি বাড়ি লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে উপমন্ত্রী ইহাব আল গুসাইন সহ 4 জন নিহত হন। ইসরায়েলি সংবাদ মাধ্যম কান টিভিতে হামাস সরকারের উপমন্ত্রী নিহত হওয়ার খবর প্রকাশ করা হয়েছে। ইরানিরা ধৈর্য হারিয়ে ফেলছেন, নতুন প্রেসিডেন্টকে সতর্কবার্তা শীর্ষ সুন্নি আলেমের। ইরানের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ান। তিনি কট্টর রক্ষণশীল প্রতিদ্বন্দ্বী সায়েদ জালিলিকে হারিয়ে এই পদে জয় পান। এর মধ্যেই নতুন প্রেসিডেন্টকে সতর্কবার্তা দিলেন ইরানের শীর্ষ সুন্নি আলেম মৌলভী আব্দুল হামিদ। তিনি বলেছেন, দেশের চলমান নানা ইস্যুতে ইরানিরা ক্লান্ত এবং তারা ধৈর্য হারিয়ে ফেলছেন। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেওয়া থেকে বিরত ছিলেন এই সুন্নি আলেম। তিনি বলেন, প্রথম ধাপের নির্বাচনে ভোটার উপস্থিতির মাধ্যমে প্রকাশ পেয়েছে জনগণ সরকারের উপর কতটা বিরক্ত। দেশটিতে গত 28 জুন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল 39.92%, যা দেশটির ইতিহাসে সর্বনিম্ন। প্রথম দফায় 50%-এর বেশি ভোট নিশ্চিত করতে পারেননি কোনো প্রার্থী। এরপর দ্বিতীয় ধাপে গড়ায় নির্বাচন। যদিও দ্বিতীয় ধাপে ভোটার উপস্থিতি 10% বেড়েছে, তবে 50% ভোটদানে বিরত ছিল। শীর্ষ এই আলেম বলেন, রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক চাপে ইরানিরা পিষ্ট। এখানে নিম্ন শ্রেণীর মানুষেরা নিজেকে এখন ধ্বংসস্তূপের সঙ্গে তুলনা করছেন। তবে তারা ন্যায় বিচার ও স্বাধীনতার দাবিতে অটল থাকবে। রাজনৈতিক অচল অবস্থা, সুন্নি ও বেলুচ সম্প্রদায়ের প্রতিনিধিত্বের অভাব নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মৌলভী আব্দুল হামিদ। এদিকে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নবনির্বাচিত প্রেসিডেন্ট পেজেশকিয়ান একজন স্বল্প পরিচিত মধ্যপন্থী রাজনীতিবিদ। হৃদরোগের চিকিৎসক থেকে তিনি দেশটির 14তম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। মধ্যপ্রাচ্যের এই দেশটির নতুন প্রেসিডেন্টকে নিয়ে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আগ্রহ রয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, মাসুদ পেজেশকিয়ানকে ভোট দেওয়া অধিকাংশ মানুষই শহরে, মধ্যবিত্ত এবং তরুণ। তারা ইসলামপন্থী গোঁড়ামির কারণে ইরানে বহু বছর ধরে চলমান সামাজিক নিরাপত্তা লঙ্ঘনে অতিষ্ঠ হয়ে পড়েছেন। তবে সাধারণ ইরানিরা মনে করছেন, সংস্কারপন্থী পেজেশকিয়ান চেষ্টা করলেও দেশটির শাসক তাকে বড় ধরনের কোনো পরিবর্তন করতে দেবে না। নেপালে ভারী বর্ষণে ভূমিধস, নিহত 11। নেপালে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত 11 জন নিহত হয়েছেন। এ ঘটনায় এখনো 8 জন নিখোঁজ রয়েছেন। দেশটির কর্মকর্তারা জানিয়েছে, গত 36 ঘন্টায় এসব ঘটনা ঘটেছে। ভূমিধস ও বন্যার কারণে গুরুত্বপূর্ণ মহাসড়ক ও অনেক রাস্তা বন্ধ হয়ে রয়েছে। খবর রয়টার্সের। নিখোঁজ 8 জন হয় পানির তোড়ে ভেসে গেছেন অথবা ভূমিধসের নিচে চাপা পড়েছেন।
আহতদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি বলেন, উদ্ধারকর্মীরা সড়ক পরিষ্কারের কাজ করছেন। ধ্বংসাবশেষ পরিষ্কারের জন্য ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে। সুনসারি জেলার জ্যেষ্ঠ কর্মকর্তা বেদরাজ ফুয়াল জানিয়েছেন, নেপালের দক্ষিণ পূর্বাঞ্চলীয় কোশি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। নদীটি প্রায় প্রতি বছরই পূর্ব ভারতের বিহার রাজ্যে বিধ্বংসী বন্যা ঘটায়। তিনি আরো বলেন, কোশি নদীর প্রবাহ বাড়ছে এবং বাসিন্দাদের আমরা সম্ভাব্য বন্যা সম্পর্কে সতর্ক থাকতে বলেছি। তিনি আরো বলেন, কোশি নদীর প্রবাহ বাড়ছে এবং বাসিন্দাদের আমরা সম্ভাব্য বন্যা সম্পর্কে সতর্ক থাকতে বলছি। কোশি নদীতে প্রতি সেকেন্ডে পানির প্রবাহ ছিল 3,69,000 কিউসেক, যা এর স্বাভাবিক প্রবাহের তুলনায় দ্বিগুণেরও বেশি। পানির প্রবাহ মাপতে কিউসেক একক ব্যবহার করা হয়। 1 কিউসেক সমান প্রতি সেকেন্ডে 1 ঘনক। কর্তৃপক্ষ জানিয়েছে, পানি নিষ্কাশনের জন্য কোশি ব্যারেজের 56টি গেট খুলে দেওয়া হয়েছে। স্বাভাবিক অবস্থায় ব্যারেজটির মাত্র 10 থেকে 12টি গেট খুলে দেওয়া হয়। পশ্চিমাঞ্চলে নারায়ণী, রাপ্তি ও মহাকালী নদীর প্রবাহ বাড়ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পাহাড় ঘেরা কাঠমান্ডুর বেশ কয়েকটি নদীর পানি বেড়ে সড়ক ও অনেক বাড়িঘর প্লাবিত হয়েছে। জুনের মাঝামাঝি সময় থেকে নেপালে ভূমিধস, বন্যা এবং বজ্রপাতে অন্তত 50 জনের মৃত্যু হয়েছে।